লেখিকা সুপ্রিয়া ঘোষের বেকারত্ব। বিকেল ৫টা। চৈত্র মাসের তপ্ত রোদটা তখনও যেন খাতা পেন্সিলের ওপর কামড় বসিয়ে আছে। অয়ন যখন তার শেষ টিউশনিটা শেষ করে গলির মোড়ে বেরোলো, তখন ওর মাথার ভেতরে মগজটা যেন ফুটছে। গত ৩ বছর ধরে এই একই রুটিন। এমএ পাশ করার পর ভেবেছিল একটা সম্মানজনক চাকরি হবে, কিন্তু নিয়তি ওকে এই সরু গলি আর গুটি কয়েক অবাধ্য ছাত্রের ভিড়েই আটকে রেখেছে। সাইকেলের চেনে জং ধরেছে, প্যাডেল করলেই একটা বিচ্ছিরি ক্যাচ ক্যাচ শব্দ হচ্ছে। অয়ন মোড়ের দোকানদার হরিদার সামনে গিয়ে দাঁড়ালো। হরিদা, একটা লজেন্স দাও তো, মুখটা বড্ড তেতো লাগছে। অয়ন পকেট থেকে একটা ১ টাকার কয়েন বের করলো। হরিদা খবরের কাগজ থেকে মুখ না তুলেই বলল, কিরে অয়ন, সেই ইন্টারভিউটার কি খবর, ডাকলো না? অয়ন লজেন্সটা মুখে দিয়ে ম্লান হাসলো। ডাকলে তো হতো হরিদা, ওরা এখন এক্সপিরিয়েন্স খোঁজে। আরে ভাই, কাজ না দিলে অভিজ্ঞতা আসবে কোত্থেকে? ওসব বড়লোকের ঘরের ছেলেদের জন্য, যাদের মামা কাকারা চেয়ার ধরে বসে আছে। বাড়ি ফেরার পথে অয়ন দেখল বাজারের থলিটা ওর সাইকেলের হ্যান্ডেলে বিচ্ছিরি ভাবে দুলছে। আজ বাজার বলতে শুধু আধা কেজি আলু আর ১ পোয়া পটল। মাছের চুবড়ির দিকে তাকালে এখন আর ইচ্ছে জাগে না, উল্টে অপরাধ বোধ হয়। পকেটে মাত্র ৩০ টাকা অবশিষ্ট আছে। কাল বাবার প্রেশারের ওষুধটা শেষ হবে। সেই ২০টা ট্যাবলেটের দাম আকাশ ছোঁয়া। বাড়ির সদর দরজাটা ঠেলতেই সেই চেনা আওয়াজ, খট খট খট। মা বারান্দার এক কোণে বসে পুরনো উষা সেলাই মেশিনে পা চালাচ্ছেন। ঘরের টিনের চালটা রোদে তেতে আগুন হয়ে আছে, সেই তাপটা নিচের দিকে নেমে আসছে। মা একটা ব্লাউজের হুক লাগাতে লাগাতে ঘাড়টা একটু সোজা করলেন। অয়ন দেখল মায়ের চোখের নিচে কালি আরো গাঢ় হয়েছে। ফিরলি বাবা, আজ বড্ড দেরি হলো। রিমির স্কুল থেকে আজ একটা নোটিশ দিয়েছিল, বোধহয় ফি বাকি পড়েছে ৩ মাসের। মা অপরাধীর মতো সুর করে বললেন, যেন টাকাটা চাইতে তার নিজেরই লজ্জা লাগছে। অয়ন ব্যাগটা টেবিলে রেখে একটা দীর্ঘশ্বাস ফেলল। আমি দেখছি মা, কাল বিকেলের ব্যাচের টাকাটা পেলে দিয়ে দেব। অয়ন পাশের ঘরে গেল। বাবা শুয়ে আছেন। ঘরের জানলাটা ভাঙা, একটা পিচবোর্ড দিয়ে ওটা আটকানো। বাবার শুকনো ফ্যাকাশে হাত দুটো বিছানার চাদরের ওপর পড়ে আছে। মাঝে মধ্যে বুক ফাটানো কাশির শব্দ। অয়ন বাবার কপালে হাত রাখলো। জ্বর নেই, কিন্তু শরীরটা যেন হাড় জিরজিরে হয়ে গেছে। বাবা, জল খাবে? বাবা চোখ মেললেন, ঘোলাটে চোখে তাকিয়ে ক্ষীণ স্বরে বললেন, চাকরিটার কিছু হলো রে? আমার জন্য তোদের সব শেষ হয়ে যাচ্ছে। এই শরীরটা যদি আর না টানতো, তোরা অন্তত শান্তিতে থাকতিস। ও সব কথা বলো না তো। অয়ন ধমক দিয়ে উঠল, যদি ওর নিজেরই ভেতরটা তখন দুমড়ে মুচড়ে যাচ্ছে। রাত ৯টা। রিমি পড়তে বসেছে হারিকেনের আলোয়। লোডশেডিং এই এলাকায় নিত্য নৈমিত্তিক ব্যাপার। অয়ন ওর পাশে গিয়ে বসলে দেখলো রিমি একটা ছেঁড়া খাতা আঠা দিয়ে জুড়ছে। দাদা, আমার ওই ইতিহাসের বইটা খুব দরকার। দীপালিদের থেকে চেয়ে এনেছিলাম, ও কাল ফেরত চাইবে। রিমি নিচু গলায় বলল। অয়ন দেখল রিমির চোখের দিকে তাকালে যেন একরাশ প্রশ্ন দেখা যায়। ও বড় হচ্ছে, ওরও শখ আহ্লাদ আছে, কিন্তু ও জানে ওর দাদা কতটা অসহায়। অয়ন ওর মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, চিন্তা করিস না, আমি কাল লাইব্রেরি থেকে দেখিয়ে আনতে পারি কিনা। বিছানায় শুতে শুতে রাত 11টা। শরীরটা ক্লান্তিতে ভেঙে পড়ছে, কিন্তু দুশ্চিন্তার পোকাগুলো মাথায় কুটকুট করে কামড়াচ্ছে। ঠিক তখনই ফোনটা কেঁপে উঠল। স্ক্রিনে সেই চিরচেনা নাম পায়েল। অয়ন ফোনটা কানে দিতেই ওপাশ থেকে কান্নার ভিজে আওয়াজ ভেসে এলো। অয়ন, আমি আর পারছি না। আজ বাড়িতে বড় মাসি এসেছিল, বর্ধমানের এক পাত্রের ছবি এনেছে। ছেলে বড় সরকারি অফিসার, বাবা মা তো একেবারে হুলুস্থুল বাঁধিয়ে দিয়েছে। আমি কতক্ষণ মাথা নিচু করে থাকবো বলতো? অয়ন সিলিংয়ের দিকে তাকিয়ে রইল। অন্ধকার ঘরেও ও যেন ওর জীবনের অনিশ্চয়তা দেখতে পাচ্ছিল। পায়েল, আমি তো চেষ্টা করছি। আজকেও একটা জায়গায় সিভি দিয়ে এলাম, কিন্তু ওরা সময় দিচ্ছে না।
সময় তো আমাদের নেই অয়ন। আজ 6 বছর হতে চললো। তুমি কি একবারও আমাকে নিয়ে কোনো ভবিষ্যতের কথা ভাবতে পারো না? চলো না আমরা পালিয়ে যাই। তুমি টিউশনি করো, আমি না হয় কিছু একটা ছোটখাটো কাজ জুটিয়ে নেব। অন্তত একসাথে তো থাকবো। পায়েলের গলায় এক অদ্ভুত মরিয়া ভাব। অয়ন চোখ বন্ধ করলো। ওর চোখের সামনে ভেসে উঠল মায়ের সেই কালো হয়ে যাওয়া চোখের নিচ, বাবার ওই কাশির শব্দ, আর রিমির ওই ছেঁড়া খাতাটা। ও যদি আজ পালিয়ে যায় তবে এই মানুষগুলো কোথায় দাঁড়াবে? সমাজ ওদের একঘরে করে দেবে, আর অর্থাভাবে বাবা হয়তো বিনা চিকিৎসায় মরে যাবে। আমি পারবো না পায়েল। অয়ন খুব শান্ত কিন্তু দৃঢ় গলায় বলল। কেন পারবে না? আমাকে ভালোবাসো না? ভালোবাসি বলেই পারবো না পায়েল। ভালোবাসা মানে শুধু একটা মেয়েকে সুখে রাখা নয়, নিজের রক্ত মাংসের মানুষগুলোর প্রতি বেইমানি করাও নয়। আমি যদি আজ পালিয়ে যাই তবে আমার বাবা মা আর বোনটার কি হবে? আমার বাবার ওষুধের টাকা কে দেবে? আমি এতটা স্বার্থপর হতে শিখিনি পায়েল। ওপাশ থেকে ফোনটা কেটে গেল। টুট টুট শব্দটা অয়নের কানে লাগলো। ও বুঝতে পারলো আজ শুধু একটা ফোন কল কাটেনি, 6 বছরের একটা বিশ্বাসের ভিত নড়ে গেছে। বালিশের এক কোণে মুখ গুজে অয়ন কাঁদতে লাগলো নিঃশব্দে। মধ্যবিত্ত ছেলের কান্নাতে কোনো শব্দ থাকে না, শুধু নোনা জলের দাগ থাকে যা সকালে শুকিয়ে যায়। সকাল থেকেই আকাশটা গুমোট হয়েছিল। বৈশাখের শুরু, তাই রোদের তেজ যেন চামড়া পুড়িয়ে দিচ্ছে। অয়ন ঘুম থেকে উঠেছে খুব ভোরে। কাল রাতে পায়েলের সঙ্গে ওই ঝামেলার পর ওর দু চোখের পাতা এক হয়নি। সারা রাত মাথার ওপরের ভাঙা ফ্যানটা আর্তনাদ করেছে। আর অয়ন ভেবেছে একটা মানুষের কাছে প্রেম বড় নাকি তার জন্মদাত্রী মা আর অসুস্থ বাবার প্রতি দায়িত্ব বড়। সকালবেলা মা যখন এক বাটি পান্তা ভাত আর পেঁয়াজ লঙ্কা কুচি নিয়ে অয়নের সামনে রাখলেন, অয়ন দেখলো মায়ের ডান হাতের তর্জনীটা সাদা কাপড়ে ব্যান্ডেজ করা। কি হয়েছে মা? আঙুল কাটলো কি করে? অয়ন ভাতের গ্রাসটা মুখে তুলতে তুলতে জিজ্ঞেস করলো। মা একটু মৃদু হাসলেন। কিছু না রে, কাল রাতে ওই পাড়ার চ্যাটার্জি গিন্নি একটা সিল্কের শাড়ি দিয়েছিল ফলস লাগাতে, তাড়াহুড়ো করতে গিয়ে সূচটা একদম নখের ভেতর ঢুকে গেল। কিছু হবে না, একটু চুন হলুদ লাগিয়েছি। অয়নের গলার কাছে দলা পাকিয়ে এলো। মা এই বয়সেও একটা সামান্য ফলস লাগানোর জন্য রাত জাগছেন, কারণ রিমির স্কুলের মাইনেটা দিতে হবে। আর সে কিনা কাল রাতে ভাবছিল পায়েলকে নিয়ে পালিয়ে যাওয়ার কথা। নিজেকে খুব অপরাধী মনে হলো ওর। ও দ্রুত ভাত কটা মুখে দিয়ে উঠে পড়ল। আজ একটা ছোট কোম্পানির সেলসের ইন্টারভিউ আছে, অনেক দূর যেতে হবে ট্রেন ধরে। স্টেশনে যাওয়ার পথে দেখলো মেঠো রাস্তার ধারের কৃষ্ণচূড়া গাছটা রক্তবর্ণ হয়ে আছে। এই গাছটার নিচেই কতদিন ও আর পায়েল বসে বাদাম খেয়েছে। আজ সেখানে তাকাতেই ওর বুকটা ধক করে উঠল। পকেট থেকে ফোনটা বের করলো। পায়েলের কোনো মেসেজ নেই। অভিমানী মেয়েটা বোধহয় আজ আর নিজে থেকে কথা বলবে না। ইন্টারভিউটা ছিল একটা ঘিঞ্জি গলির ভেতরে ছোট এক কামরার অফিসে। এসি নেই, একটা টেবিল ফ্যান ঘুরছে গো গো করে। অয়নের আগে আরো 10 জন ছেলে লাইনে দাঁড়িয়ে, সবার চোখে মুখে একই তৃষ্ণা, একটা কাজ, একটা মাসকাবারি মাইনে। ভিতরে যেতেই একজন মাঝবয়সী লোক চশমার ওপর দিয়ে অয়নকে মেপে নিলেন। এমএ পাশ করে সেলসের কাজ করবেন? রোদে রোদে ঘুরতে পারবেন তো? টার্গেট পূরণ না হলে কিন্তু মাইনে পাবেন না। অয়ন মাথা নিচু করে বলল, পারবো স্যার, আমার কাজ দরকার। ঠিক আছে, আমরা জানাবো। সেই চেনা ডায়লগ। অয়ন জানে এই জানাবো মানেই হলো আর কোনো দিন ফোন আসবে না। ফেরার পথে ট্রেনের কামরায় বাদামওয়ালার ডাক, মানুষের ভিড় আর ঘামের গন্ধে অয়নের দম আটকে আসছিল। স্টেশনে নেমেও সোজা চলে গেল গঙ্গার ধারের সেই বড় বটগাছটার নিচে। সেখানে পায়েল ওর জন্য অপেক্ষা করছিল। আজ পায়েলের চোখে মুখে এক অদ্ভুত কাঠিন্য। এসেছো? পায়েল নিরুত্তাপ গলায় বলল। অয়ন ওর পাশে বসলো। ইন্টারভিউ ছিল একটা, তাই দেরি হলো। পায়েল অনেকক্ষণ গঙ্গার দিকে তাকিয়ে থেকে বলল, অয়ন, কাল বাড়িতে মা আমার আলমারি থেকে তোমার দেওয়া সেই নীল চুড়িদারটা খুঁজে পেয়েছে। খুব অশান্তি হয়েছে।
বাবা বলেছে সামনে রবিবার ওই ছেলেটা আর ওর বাবা মা আমাদের বাড়ি আসবে, আমাকে দেখতে নয়, একদম পাকা কথা বলতে। অয়ন কিছু বলল না। ওর পায়ের চটিটার তলা ক্ষয়ে গেছে, বুড়ো আঙুলটা বারবার মাটিতে ঠেকছে। ও শুধু অস্ফুটে বলল, ছেলেটা তো ভালোই, বড় চাকরি করে, তুমি সুখে থাকবে পায়েল। পায়েল ঝট করে অয়নের দিকে ফিরল, ওর চোখে জল টলটল করছে। তুমি কি পাগল? আমি কি তোমার কাছে সুখ চেয়েছি? আমি চেয়েছি একটা আশ্রয়। তুমি কেন একবারও বলছো না যে পায়েল আমি তোমায় যেতে দেব না? কেন তুমি এত বাস্তববাদী অয়ন? অয়ন ম্লান হাসল। বাস্তববাদী না হয়ে উপায় নেই পায়েল। তুমি কি জানো আমার মা কাল রাতে সেলাই করতে গিয়ে নিজের আঙুলের সূচ ফুটিয়ে ফেলেছে? তুমি কি জানো আমার বাবা আজ সকালে কাশতে কাশতে মুখ দিয়ে রক্ত তুলেছে? এই অবস্থায় আমি তোমাকে যদি আজ এই অভাবের সংসারে নিয়ে আসি, তবে 6 মাস পরে এই ভালোবাসাই ঘেন্নায় পরিণত হবে। তুমি আমায় তখন দোষ দেবে কেন আমি তোমায় ওই সচ্ছল বাড়ি থেকে টেনে আনলাম। আমি কোনোদিনও তোমায় দোষ দিতাম না, পায়েল চিৎকার করে উঠল। মানুষ পরিস্থিতি অনুযায়ী বদলায় পায়েল। আমি চাই না আমাদের ভালোবাসাটা ভাতের হাঁড়ির ধোঁয়ায় ম্লান হয়ে যাক। তুমি চলে যাও, অন্তত তোমার মা বাবা খুশি হবে। পায়েল উঠে দাঁড়ালো। ওর চোখের জল এখন গা বেয়ে নিচে পড়ছে। ঠিক আছে অয়ন, আজ থেকে আমাদের সব শেষ। তুমি তোমার দায়িত্ব নিয়ে থাকো, আমি হয়তো অন্য কারোর হয়ে যাব, কিন্তু মনে রেখো তুমি আমায় হারালে না, তুমি আমাদের ভালোবাসাটাকে বিসর্জন দিলে। পায়েল হন হন করে হেঁটে চলে গেল। অয়ন ডাকলো না। ওর খুব ইচ্ছে করছিল দৌড়ে গিয়ে পায়েলকে পেছন থেকে জড়িয়ে ধরে বলে সব ঠিক হয়ে যাবে, কিন্তু ও জানতো কিচ্ছু ঠিক হবে না। ও এখন এক নিঃস্ব যুবক, যার একমাত্র সম্পদ হলো তার জেদ আর পরিবারের প্রতি কর্তব্য। সন্ধ্যায় বাড়ি ফিরতেই রিমি দৌড়ে এলো। দাদা, বাবা খুব কাশছে, রক্ত পড়ছে মুখ দিয়ে, মা কান্নাকাটি করছে। অয়ন এক মুহূর্ত দেরি না করে বাবাকে কাঁধে তুলে নিল। পাড়ার মোড়ের ডাক্তারবাবুর কাছে নিয়ে যেতে হবে। ওর ছেঁড়া চটিটা রাস্তার ইটে লেগে ছিঁড়ে গেল। ওটা হাত দিয়ে তুলে নিয়ে খালি পায়ে ও দৌড়তে লাগলো। রাস্তার ধারে ল্যাম্পপোস্টের আলোয় অয়নকে তখন এক পরিশ্রান্ত সৈনিকের মতো লাগছিল। একদিকে প্রেমিকার চলে যাওয়া আর অন্যদিকে মৃত্যুর সাথে লড়তে থাকা বাবা। মধ্যবিত্তের জীবনটা বোধহয় এমনই এক ভারসাম্য রক্ষার খেলা, যেখানে পা একটু ফসকালেই সব শেষ। সেদিন রাতে ডাক্তারবাবু ওষুধ দেওয়ার পর বাবা একটু সুস্থ হলেন। অয়ন বারান্দায় একা বসে রইল। আকাশে কালো মেঘ জমেছে, কালবৈশাখী আসবে হয়তো। অয়ন ভাবলো জীবনটা যদি ওই ঝড়ের মতো হতো, তবে সব আবর্জনা এক নিমেষে পরিষ্কার হয়ে যেত। কিন্তু জীবনটা তো ঝড় নয়, জীবন হলো একটানা বৃষ্টি, যা তিলে তিলে ভিজিয়ে দেয় আর হাড় অবধি কাঁপিয়ে দেয়। সকালবেলা স্টোভের ওপর ভাতের হাঁড়ি চড়াতে চড়াতে মা হঠাৎ ধপ করে মেঝেতে বসে পড়লেন। কাল রাতে বাবার ওই রক্তবমি দেখার পর থেকে মায়ের শরীরটাও যেন ভেঙে পড়েছে। অয়ন ছুটে গিয়ে মাকে ধরলো। কি হয়েছে মা, শরীর খারাপ লাগছে? মা আঁচল দিয়ে কপালে ঘাম মুছলেন। কিছু না রে পাগল, মাথাটা একটু ঘুরে গেল। কিন্তু অয়ন, রিমির স্কুলের ফর্ম ফিল আপের আজই তো শেষ দিন। গত 3 মাস মাইনে বাকি, 1000 টাকা না হলে ওর পড়াশোনাটা এই বছরেই বন্ধ হয়ে যাবে। অয়ন কিছু বলতে পারলো না। ওর পকেটে পড়ে আছে মাত্র 70 টাকা। সেলসের ইন্টারভিউয়ের সেই জানাবো শব্দটা ওর কানে ব্যঙ্গাত্মক হাসির মতো বাজছে। ও ঘর থেকে বেরিয়ে বারান্দায় এসে দাঁড়ালো। কোণের দিকে ধুলোবালি মাখায় একটা কালো ব্যাগ পড়ে আছে, ওর পুরনো গিটার। কলেজে থাকতে এই গিটার হাতে অয়ন যখন স্টেজে উঠতো, তখন পায়েল সামনের সারিতে বসে মুগ্ধ হয়ে তাকিয়ে থাকতো। আজ সেই গিটারটার দিকে তাকাতে অয়নের বুকটা ফেটে যাচ্ছে। কিন্তু রিমির চোখের জল আর মায়ের অসহায় মুখের সামনে প্রেমের স্মৃতি অতি তুচ্ছ। অয়ন গিটারটা বের করলো, সস্তা কাপড়ে ওটা ভালো করে জড়িয়ে ও যখন সাইকেলে করে রওনা দিল, তখন ওর মনে হচ্ছিল ও যেন নিজের শরীরের একটা অংশ কেটে নিয়ে যাচ্ছে। স্টেশনের ধারের একটা পুরনো বাদ্যযন্ত্রের দোকানে ও গিটারটা নিয়ে ঢুকলো। দোকানদার লোকটা চশমাটা নাকের ডগায় নামিয়ে গিটারটা পরীক্ষা করলো। বড্ড পুরনো হয়ে গেছে হে, তারগুলো জং ধরা,
এর বেশি দাম পাবে না, বড় জোর 1200 টাকা দিতে পারি। অয়ন পাথর হয়ে গেল। 1200 টাকা? যে গিটারেও পায়েলের জন্য সুর তুলতো, যেটার সাথে ওর জীবনের শ্রেষ্ঠ দিনগুলো জড়িয়ে আছে, তার দাম মাত্র 1200 টাকা। ও ধরা গলায় বলল, একটু বাড়িয়ে দিন কাকু, বোনের স্কুলের মাইনে দিতে হবে। লোকটা একটু দয়া দেখিয়ে আরো 200 টাকা বাড়িয়ে দিল। 1400 টাকা পকেটে নিয়ে অয়ন যখন বাইরে এলো, তখন দুপুরের চড়া রোদ ওর মাথা পুড়িয়ে দিচ্ছে। রিমির দরকার 3000, হাতে আছে 1400। বাকি টাকার জন্য ও সোজা গেল ওর ছোটবেলার বন্ধু সুমিতের কাছে। সুমিত পাড়ার মোড়ে চায়ের দোকানে আড্ডা দিচ্ছিল। অয়নকে দেখেই ও মুখটা গম্ভীর করলো। শুনেছিস তো অয়ন, পায়েলের বিয়ে ঠিক হয়ে গেছে। আগামী মাসের 18 তারিখে বিয়ে। মাসিমা তো খুব খুশি, গয়নার ফর্দ বানাচ্ছেন। অয়নের পায়ের তলা থেকে যেন মাটি সরে গেল। 18 তারিখ, মাত্র 1 মাসও বাকি নেই। ও অস্ফুটে বলল, ভালোই তো, আমি কি 1000 টাকা পেতে পারি রে? খুব দরকার। সুমিত একটা দীর্ঘশ্বাস ফেললো। টাকা তো দিতাম রে ভাই, কিন্তু তুই শোধ করবি কি করে? তোর নিজেরই তো কোনো ঠিক নেই। এই অপমানটা অয়নকে বিঁধল, কিন্তু ও আজ অপমানিত হতে প্রস্তুত। ও নিচু গলায় বলল, আমি মাল খালাসের কাজ করব ভাবছি, শোধ করে দেব। শেষ পর্যন্ত সুমিত টাকাটা দিল, তবে একগাদা উপদেশের সাথে। টাকা নিয়ে বাড়ি ফেরার পথে অয়ন স্টেশনের রেল লাইনের ধারে কিছুক্ষণ বসে রইল। দূরে মালগাড়ির আওয়াজ আসছে। মানুষের জীবনটাও কি এই মালগাড়ির বগির মতো, শুধু বোঝা বয়ে নিয়ে যাওয়া? বাড়ি ফিরতেই দেখলো রিমি দরজার সামনে দাঁড়িয়ে। অয়ন ওর হাতে টাকাটা গুজে দিয়ে বলল, যা স্কুলে গিয়ে টাকাটা জমা দিয়ে আয়। আর শোন, মা যেন জানতে না পারে আমি গিটারটা বিক্রি করেছি। রিমি দাদার দিকে তাকালো, ওর চোখে জল টলটল করছিল। ও জানতো এই গিটারটা অয়নের কাছে কি ছিল। সন্ধ্যায় অয়ন যখন গঙ্গার ঘাটে একা বসেছিল, তখন অন্ধকার নেমে এসেছে। হঠাৎ ওর ফোনে একটা মেসেজ এলো, পায়েলের মেসেজ। অয়ন, আজ আমার আশীর্বাদ হয়ে গেল। তুমি একবারও আমায় আটকালে না। তুমি খুব নিষ্ঠুর। আমি সারা জীবন তোমাকে ঘৃণা করব। অয়ন ফোনটা পকেটে রাখলো। ওর চোখে জল এলো না, কান্নার ক্ষমতাও বোধহয় অভাব কেড়ে নেয়। ও ভাবলো, ঘৃণা পাওয়াও এক ধরনের অধিকার। পায়েল ওকে ঘৃণা করে যদি সুখে থাকে তবে তাই সই। কিন্তু অয়ন জানে এই দারিদ্র্যের লড়াইয়ে ও একা হয়ে যাচ্ছে। হঠাৎ অন্ধকার চিরে একটা চিৎকার শোনা গেল। পাশের বস্তি থেকে লোক দৌড়ে আসছে। অয়ন দেখলো ওদের পাড়ার দিকে আগুন লেগেছে। ওর বুকটা ধক করে উঠল। বাবা তো ঘরে একা, রিমি আর মাও তো ফেরেনি এখনো। অয়ন পাগলের মতো দৌড়তে শুরু করলো। ওর ছেঁড়া চটিটা মাঝ রাস্তায় ছিঁড়ে গেল। ওটা তুলেই ও খালি পায়ে দৌড়তে লাগলো। আগুনের লেলিহান শিখা তখন আকাশের দিকে উঠছে এবং সেটা কাল নাগিনীর মতো ফুঁসছে। অয়নের বুকের ভেতরটা ধক করে উঠল। ওদের খড় আর টালির চালের ঘরগুলোর ওপর আগুনের আভাটা রাক্ষসে হাসির মতো নাচছে। সারা পাড়ায় হইচই, কান্নাকাটি আর বালতি বালতি জলের ঝাপটা। অয়ন যখন পাড়ায় ঢুকলো, ওর দুপায়ে কাদা আর রক্ত মাখামাখি। ছিঁড়ে যাওয়া চটিটা কখন হাত থেকে পড়ে গেছে ওর খেয়াল নেই। মা, রিমি, বাবা কোথায়? অয়ন পাগলের মতো চিৎকার করতে লাগলো। ভিড়ের মধ্য থেকে প্রতিবেশী হারু কাকা ওকে খপ করে ধরলো। অয়ন, যাস না ভেতরে, সিলিন্ডার ফেটেছে পালদের ঘরে। তোর ঘরেও আগুন ধরে গেছে রে। অয়ন কারো কথা শুনলো না। ওর চোখে তখন শুধু একটা ছবি, অসুস্থ বাবা ঘরে একা শুয়ে আছেন, নড়ার ক্ষমতা নেই। ও গায়ের জামাটা খুলে টিউবওয়েলের জলে ভিজিয়ে মুখে জড়িয়ে নিল। আগুনের হলকায় গায়ের চামড়া কুঁচকে যাচ্ছে, কালো ধোঁয়ায় দম আটকে আসছে। ও মরিয়া হয়ে ঘরের ভেতর ঢুকলো। ততক্ষণে চালের বাঁশগুলো মটমট করে ভাঙতে শুরু করেছে। আগুনের সেই গনগনে আছে ঘরের কোণে পড়ে থাকা বাবার খাটের কাছে পৌঁছনোই দায়। বাবা তখন ধোঁয়ায় কাশতে কাশতে প্রায় জ্ঞান হারিয়েছেন। অয়ন নিজের সর্বশক্তি দিয়ে বাবাকে কাঁধে তুলে নিল। পিঠের ওপর আগুনের একটা জ্বলন্ত টুকরো পড়ল, কিন্তু অয়ন টেরই পেল না। ও যেন তখন এক অতি মানবীয় শক্তিতে চালিত। বাইরে আসতেই মা আর রিমি ওকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়ল। বাবা বেঁচে আছেন, কিন্তু ওদের সর্বস্ব, সেই কয়েকটা পুরনো জামা কাপড়, রিমির বইপত্র, মায়ের সেলাই মেশিন, সবটাই তখন আগুনের গ্রাসে ছাই হয়ে যাচ্ছে। রাতের আকাশটা আজ রক্তবর্ণ। পাড়ার স্কুলের বারান্দায় যখন ওরা আশ্রয় নিল, তখন অয়ন দেখলো ওর হাতের চেটোটা আগুনের ছ্যাঁকায় ফোসকা পড়ে বিভৎস হয়ে আছে।
রিমি ওর পিঠের পোড়া ক্ষতটায় একটু মলম লাগিয়ে দিচ্ছিল, আর অয়ন স্তব্ধ হয়ে অন্ধকারের দিকে তাকিয়েছিল। পরদিন ভোরে অয়ন নিজের পুড়ে যাওয়া ভিটেটার সামনে গিয়ে দাঁড়ালো। সব শেষ, শুধু পোড়া ছাই আর একটা আধপোড়া কাঠের ফ্রেম পড়ে আছে। আচমকা ওর পকেটে ফোনটা কেঁপে উঠল। সে পুরনো স্মার্টফোনটা ভাগ্যক্রমে ওর পকেটেই ছিল। পায়েলের মেসেজ, কদিন পরেই আমার বিয়ে হয়ে যাবে, সবাই খুব খুশি, আর আমি শুধু তোমার কথা ভাবছি। আজ শপিং করতে বেরোবো, তুমি বোধহয় তোমার জেদ নিয়ে খুব সুখে আছো, তাই না? একটা খবরও নিলে না। অয়ন ফোনটা মাটির ওপর আছড়ে ফেলতে গিয়েও থেমে গেল। ও হাসলো, এক বিষণ্ণ যন্ত্রণাক্ত হাসি। পায়েল জানেই না যে অয়নের আজ মাথা গোজার ঠাঁইটুকুও নেই। ও ভাবলো লিখে পাঠাবে, পায়েল আমার ঘর পুড়ে গেছে। কিন্তু পরক্ষণেই ওর মনে হলো এটা বললে হয়তো দয়া পাওয়া যাবে, কিন্তু ভালোবাসা আর ফিরে আসবে না। ও ফোনটা পকেটে ভরে রাখলো। দাদা, এখন কি হবে? রিমি পাশে এসে দাঁড়ালো। ওর দু চোখে আতঙ্ক। অয়ন শক্ত গলায় বলল, কিচ্ছু হবে না, আমি আছি তো। কিন্তু মনে মনেও জানতো ওর সামনে এখন অন্ধকার। ঘর মেরামতের টাকা কোথায়? বাবার ওষুধ? এই অবস্থায় অয়ন ঠিক করলো শহরে গিয়ে যে কোনো কাজই খুঁজবে। লজ্জা বা ডিগ্রি নিয়ে বসে থাকার সময় এখন আর নেই। ঠিক সেই সময় স্টেশনের দিক থেকে আসা একটা লোক অয়নকে খুঁজতে খুঁজতে এলো। লোকটা সেই ইন্টারভিউ নেওয়া ছোট্ট কোম্পানির পিয়ন। অয়ন বাবু, আপনি অয়ন তো? অয়ন অবাক হয়ে বলল, হ্যাঁ, কি হয়েছে? ম্যানেজার বাবু পাঠালেন, বললেন আপনাকে একবার দেখা করতে। আমাদের একজন সেলস এক্সিকিউটিভ হঠাৎ ছেড়ে দিয়েছে, আপনার ইন্টারভিউটা ওনার পছন্দ হয়েছিল, কাল থেকে জয়েন করতে পারবেন? অয়নের চোখে এক মুহূর্তের জন্য যেন বিজলি খেলে গেল। এটা কি ভাগ্যের পরিহাস, নাকি কোনো অলৌকিক ইশারা? একদিকে সব শেষ হয়ে যাওয়া, আর অন্যদিকে এক ক্ষীণ আশার আলো। ও তৎক্ষণাৎ রাজি হয়ে গেল। মাইনে খুব সামান্য, কিন্তু এই মুহূর্তে ওটা ওর কাছে সঞ্জীবনী সুধার মতো। কিন্তু চ্যালেঞ্জটা ছিল অন্য জায়গায়। কাল থেকে অফিস, আর পরশুদিন পায়েলের বিয়ে। অয়নকে কি সে বিয়ের আসরে যেতে হবে, নাকি ওর নিজের হারানো সংসার গড়ে তোলার যুদ্ধে নিজেকে সঁপে দেবে? সেদিন বিকেলে অয়ন যখন পুড়ে যাওয়া উঠোনের এক কোণে বসে হাত দিয়ে ছাই পরিষ্কার করছিল, তখন মা এসে ওর মাথায় হাত রাখলেন। অয়ন, পায়েলের মা এসেছিল রে, তোকে বিয়ের নিমন্ত্রণ করতে সাহস পাচ্ছিলেন না, কার্ডটা আমার হাতে দিয়ে গেলেন। অয়ন কার্ডটার দিকে তাকালো। সোনালী অক্ষরে লেখা, পায়েল ও অনিমেষ। ওর বুকের ভেতরে ধকধকানিটা হঠাৎ থেমে গেল। এক অদ্ভুত শীতলতা ওকে গ্রাস করলো। ও বুঝলো এই ছাইয়ের স্তূপ থেকে যেমন ঘর বানাতে হবে, তেমনি মনের কোণে জমে থাকা পায়েলের স্মৃতিগুলোকেও পুড়িয়ে ছাই করে দিতে হবে, তবেই ও বাঁচবে। সেদিন রাতে স্কুলের বারান্দায় শুয়ে অয়ন আকাশের দিকে তাকিয়েছিল। রিমি আর মা ক্লান্তিতে ঘুমিয়ে পড়েছে। বাবা মাঝে মাঝে কাশছেন। কাল সকালে ওর প্রথম দিন অফিসে জয়েন করার কথা, অথচ কালই পায়েলের বিয়ে। একটা ছেঁড়া ক্যালেন্ডারের পাতার মতো অয়নের জীবনটা দুভাগে ভাগ হয়ে গেছে। সকাল হতেই অয়ন নিজেকে গুছিয়ে নিল। একটা আধপোড়া ট্রাঙ্ক থেকে ওর একমাত্র ভালো জামাটা বের করলো রিমি। ধোঁয়াটে গন্ধ লেগে আছে তাতে, কিন্তু অয়ন ওটাই পরলো। ওর কপালে একটা চন্দনের টিপ পরিয়ে দিয়ে মা বললেন, সাবধানে যাস বাবা, আজ থেকে তোর নতুন লড়াই। অফিসটা ছিল এক ঘিঞ্জি এলাকায়, ছোট ঘর, কিন্তু কাজের চাপ প্রচন্ড। ম্যানেজার সুজিত বাবু অয়নকে দেখেই এক গাদা ফাইল ধরিয়ে দিলেন। দেখুন অয়ন বাবু, আমাদের কোম্পানির অবস্থা খুব একটা ভালো নয়, আপনাকে আজই ফিল্ডে যেতে হবে। এই নিন লিস্ট, এই দোকানগুলোতে গিয়ে অর্ডার আনতে হবে। মনে রাখবেন, আজ যদি টার্গেট পূরণ না হয় তবে কাল থেকে আপনার আসার দরকার নেই। অয়ন মাথা নিচু করে ফাইলটা নিল। ওর হাতে তখনও আগুনের ফোসকাগুলো টাটকা। সাইকেল নিয়েও বেরোলো। রোদের তেজ যেন পাথর গলিয়ে দেবে। তামাটে রঙের রাস্তা দিয়ে সাইকেল চালাতে চালাতে অয়নের বারবার মনে পড়ছিল, ঠিক এই সময়ই হয়তো পায়েলের গায়ে হলুদ হচ্ছে। সানাইয়ের সুর কি শোনা যাচ্ছে বাতাসে, নাকি ওটা ওর মনের ভুল? দোকানে দোকানে ঘুরে অপমান সওয়া আর নাছোড়বান্দা হয়ে অর্ডার আদায় করা, সেলসের এই কাজটা অয়নের মতো MA পাশ করা ছেলের পক্ষে সহজ ছিল না। কিন্তু প্রতিবার যখন ওর মনে হচ্ছিল ও হাল ছেড়ে দেবে, তখনই ওর চোখের সামনে
ভেসে উঠছিল বাবার রক্তবমি আর রিমির অসহায় মুখ। ও দাঁতে দাঁত চিপে লড়াই চালিয়ে গেল। বিকেল গড়িয়ে সন্ধ্যা নামলো। সারা শহর যখন আলোকসজ্জায় সেজে উঠছে, অয়ন তখন শহরের এক কোণে একটা ছোট চায়ের দোকানে বসে হিসেব মেলাচ্ছে। আজও টার্গেট পূরণ করেছে। ক্লান্তিতে ওর শরীর ভেঙে আসছে, কিন্তু মনে এক অদ্ভুত তৃপ্তি। অন্তত 1 মাসের অন্নের সংস্থানও করতে পেরেছে। ঠিক তখনই ওর ফোনে একটা কল এলো। সুমিতের ফোন। অয়ন, তুই কোথায় রে? পায়েল তো বিয়ের পিঁড়িতে বসেছে। ও বারবার গেটের দিকে তাকাচ্ছে, বোধহয় তোকে খুঁজছে। একবারও আসবি না? শেষ দেখা তো দেখে যা। অয়নের বুকের ভেতরটা হাহাকার করে উঠল। ও একবার ভাবলো ছুটে চলে যায়, পায়েলকে গিয়ে বলে আমি এসেছি। কিন্তু পরক্ষণেও নিজের তামাটে হয়ে যাওয়া হাত দুটোর দিকে তাকালো, যে হাতে আজ কেবল দারিদ্র্যের ছাপ। সেই হাত দিয়েও পায়েলকে কি দেবে? বিলাসিতা? নিরাপত্তা? না, ও শুধু দিতে পারবে চোখের জল। অয়ন ধীর গলায় বলল, না রে সুমিত, আমার যাওয়ার কোনো জায়গা নেই সেখানে। ওকে বলিস আমি ভালো আছি, খুব ভালো আছি। ফোনটা কেটে দিয়ে অয়ন স্টেশনের ওভারব্রিজের ওপর গিয়ে দাঁড়ালো। দূরে পায়েলদের পাড়ার আলোকসজ্জা দেখা যাচ্ছে, আতশবাজির শব্দ শোনা যাচ্ছে। হয়তো এই মুহূর্তেই অনিমেষ পায়েলের সিঁথিতে সিঁদুর দান করছে। অয়ন পকেট থেকে একটা পুরনো নীল টিপ বের করলো, যেটাও অনেক আগে পায়েলের জন্য কিনেছিল, কিন্তু দেওয়া হয়নি। ওটাও গঙ্গার ওপর দিয়ে বয়ে আসা হাওয়ায় উড়িয়ে দিল। বিদায় পায়েল, তুমি সুখে থেকো। অয়ন যখন বাড়ি ফিরল তখন অনেক রাত। স্কুলের বারান্দায় একটা লণ্ঠন জ্বলছে, মা জেগে বসে আছেন। অয়ন মায়ের হাতের প্রথম দিনের সংগৃহীত অর্ডারের রিসিপ্টটা দিয়ে বলল, মা, কাজটা পাকা হয়ে যাবে মনে হচ্ছে। কাল থেকে আমি আরো বেশি খাটবো, আমাদের ঘরটা আবার গড়ে তুলবো মা। মা অয়নের মাথায় হাত রাখলেন। অয়ন দেখলো মায়ের চোখে জল, কিন্তু সেই জলে আজ আর হতাশা নেই, আছে এক বুক গর্ব। সেদিন রাতে অয়ন ডায়েরির পাতায় লিখলো, প্রেম বিসর্জন দিলে হয়তো মানুষ নিঃস্ব হয়, কিন্তু দায়িত্ব পালন করলে মানুষ প্রকৃত মানুষ হয়। আজ থেকে আমি আর প্রেমিক নই, আজ থেকে আমি এক যোদ্ধা। পরদিন সকালে অয়ন যখন অফিসে যাচ্ছিল, তখন খবরের কাগজের এক কোণে একটা বিজ্ঞাপন ওর চোখে পড়ল। বড় একটা টেক্সটাইল কোম্পানির ডিস্ট্রিবিউটর খুঁজছে। অয়নের মাথায় এক নতুন চিন্তার উদয় হলো। ও কি সারা জীবন অন্যের অধীনে কাজ করবে, নাকি নিজের একটা ছোট ব্যবসা শুরু করবে? সময় কারো জন্য থেমে থাকে না। যেমন বারবার ঋতু বদলায়, অয়নের জীবনেও তেমনি কয়েকটা বছর বয়ে গেল ঝড়ের গতিতে। পায়েলের বিয়ের সেই অভিশপ্ত রাতটার পর অয়ন নিজেকে এক কঠোর খোলসের মধ্যে বন্দি করে নিয়েছিল। যে ছেলেটা একসময় কবিতা লিখত, সে এখন শুধু বোঝে হিসেবের খাতা আর বাজারের নারী নক্ষত্র। 3 বছর কেটে গেছে। অয়ন এখন আর সেই ছিঁড়ে যাওয়া চটি পড়া সেলসম্যান নয়। ওই ছোট কোম্পানির কাজে ও নিজের জান লড়িয়ে দিয়েছিল। রাত বিরেতে সাইকেল নিয়ে গ্রাম গ্রামান্তরে ঘুরে ও এমন এক নেটওয়ার্ক তৈরি করেছিল, যা বড় বড় কোম্পানির কর্তাদেরও নজর কেড়েছিল। নিজের সামান্য জমানো টাকা আর ব্যাংক থেকে নেওয়া ছোট একটা ঋণে ও এখন শুরু করেছে নিজস্ব এক টেক্সটাইল এজেন্সি, রিমি টেক্সটাইলস, ওর ছোট বোন রিমির নামে। গ্রামের তাঁতিদের কাছ থেকে সরাসরি কাপড় কিনে ও শহরে সরবরাহ করতে শুরু করে। প্রথম প্রথম অনেক বাধা এসেছে। বড় ব্যবসায়ীরা ওকে পিষে দিতে চেয়েছিল, কিন্তু যার হারাবার কিছু নেই তাকে ভয় দেখাবে কে? আজ অয়নের সেই পুড়ে যাওয়া ভিটের জায়গায় দাঁড়িয়েছে একতলা একটা পাকা বাড়ি। বাড়ির বারান্দায় বসে বাবা এখন খবরের কাগজ পড়েন। মায়ের হাতে এখন আর পরের দেওয়া সেলাইয়ের কাজ থাকে না, কিন্তু এই সাফল্যের আড়ালে অয়নের মনটা এক জনমানবহীন ধুধু প্রান্তর। ও আজও বিয়ে করেনি। কত সম্বন্ধ এলো, কত সুন্দরী মেয়ে ঘর বাঁধার স্বপ্ন দেখালো, কিন্তু অয়নের মনের সেই নীল টিপের দাগটা আজও মোছেনি। একদিন অফিসের কাজে অয়নকে যেতে হলো কলকাতায়, এক বড় শোরুমের মালিকের সঙ্গে চুক্তি করতে। কাজ শেষে ফেরার পথেও ভাবলো একটু গঙ্গার ধারের প্রিন্সেপ ঘাটে বসবে। গঙ্গার হাওয়াটা বড় চেনা, যেন সেই 3 বছর আগের স্মৃতিগুলো বয়ে আনছে। ঠিক সেই সময় একটা দামি কালো গাড়ি এসে দাঁড়ালো ঘাটের পাশে। গাড়ি থেকে নামলো এক ভদ্রমহিলা, পরনে দামি সিল্কের শাড়ি, চোখে চশমা, হাতে নামি ব্র্যান্ডের ব্যাগ, কিন্তু তার হাঁটার ভঙ্গিটা অয়নের চেনা। ধক করে উঠলো অয়নের বুকটা। পায়েল! অয়ন অস্ফুটে ডাকলো। ভদ্রমহিলা থমকে দাঁড়ালেন। চশমাটা সরাতেই সেই একজোড়া চোখ বেরিয়ে এলো, সেই চোখ যা একসময় অয়নের জন্য অশ্রু ঝরাতো, কিন্তু আজ সেই চোখে জল নেই, আছে একরাশ ক্লান্তি আর শূন্যতা।
অয়ন, তুমি এখানে? পায়েলের গলায় বিস্ময়। অয়ন ম্লান হাসলো। কাজের প্রয়োজনে আসা। তুমি কেমন আছো পায়েল? তোমার তো খুব রমরমা অবস্থা মনে হচ্ছে। পায়েল গঙ্গার দিকে তাকালো। একটা ম্লান হাসি ওর ঠোঁটে ফুটে উঠল। রমরমা? বাইরে থেকে তাই মনে হয় অয়ন। অনিমেষ বড় চাকরি করে, দামি ফ্ল্যাট, গাড়ি সবই আছে, কিন্তু ওই বাড়ির চার দেওয়ালের মধ্যে আমি বড্ড একা। অনিমেষ সারাদিন কাজ আর নেশা নিয়ে থাকে, আমি ওর কাছে একটা আসবাবপত্রের মতো। তুমি ঠিকই বলেছিলে অয়ন, ভাতের হাঁড়ির ধোয়া হয়তো ভালোবাসা ম্লান করে, কিন্তু প্রাচুর্যের অহংকার ভালোবাসাকেই মেরে ফেলে। অয়ন স্তব্ধ হয়ে শুনছিল। ও ভেবেছিল পায়েল হয়তো খুব সুখে আছে। ওর নিজেকে গুছিয়ে নিয়ে বলল, আমিও আমার লড়াইটা লড়ছি পায়েল। ঘরটা আবার গড়ে তুলেছি। রিমি এখন নেমে পড়ছে। পায়েল এক দৃষ্টিতে অয়নের দিকে তাকালো। অয়নের তামাটে রঙে এখন এক দৃঢ় ব্যক্তিত্বের ছাপ। ও এখন আর সে ভীতু যুবক নয়। তুমি আজও আমাকে ক্ষমা করনি, তাই না অয়ন? পায়েলের গলাটা একটু বুজে এলো। অয়ন মাথা নাড়ল। ক্ষমা করার প্রশ্নই ওঠে না পায়েল। তুমি তোমার পরিস্থিতি অনুযায়ী চলে গিয়েছিলে, আমি আমার পরিস্থিতি অনুযায়ী আটকে গিয়েছিলাম। আজ দুজনেই আমরা সফল। শুধু আমাদের সে বিকেলগুলো হারিয়ে গেছে। হঠাৎ পায়েলের ফোনে রিংটোন বেজে উঠল। ওটা নিশ্চয়ই অনিমেষের ফোন। পায়েল মুখটা শক্ত করে বলল, আমাকে যেতে হবে অয়ন, দেরি হলে অশান্তি হবে। পায়েল গাড়ির দিকে পা বাড়ালো, কিন্তু যাওয়ার আগে একবার ঘুরে দাঁড়ালো। অয়ন, তোমার ডায়েরিতে কি আজও আমার জন্য কোনো জায়গা আছে? অয়ন কোনো উত্তর দিল না। ও শুধু দেখলো দামি গাড়িটা ধুলো উড়িয়ে চলে যাচ্ছে। অয়ন পকেট থেকে ও ডায়েরিটা বের করলো, যেখানে একটা পাতায় আজও পুরনো নীল টিপের আঠা লেগে আছে। ও সেটা ছিঁড়ে ফেললো না, ডায়েরিটা বন্ধ করে গঙ্গার জলে ভাসিয়ে দিল না, বরং শক্ত করে বুকের কাছে চেপে ধরলো। অয়ন বুঝলো প্রেম মানে সবসময় কাছে পাওয়া নয়। কোনো কোনো প্রেম শুধু দূরে দাঁড়িয়ে সাফল্যের শিখরে পৌঁছানোর জ্বালানি হয়ে কাজ করে। সেদিন বিকেলে অয়ন যখন ফিরতি ট্রেনে উঠল, ওর চোখে আর জল ছিল না। ও জানলার বাইরে দেখলো দিগন্ত বিস্তৃত মাঠ, যেখানে সূর্যাস্তের আলোয় ঘাসগুলো সোনার মতো জ্বলছে। ওর জীবনটা আজ সার্থক। ও নিজের পরিবারকে এক বুক নিঃশ্বাস নেওয়ার সুযোগ করে দিয়েছে। বাড়িতে ফিরতেই রিমি দৌড়ে এলো। দাদা, আমাদের নতুন গোডাউনের পারমিশন পাওয়া গেছে। অয়ন হাসলো, এক তৃপ্তির হাসি। ও বুঝলো আজও একা নয়, ওর সাথে আছে ওর কাজ, ওর পরিবার আর এক লড়াকু অতীত। অয়ন এখন মধ্য ৩০-এর এক গম্ভীর পুরুষ। ব্যবসায়ী মহলে রিমি টেক্সটাইলস এখন এক পরিচিত নাম। শহরের প্রাণকেন্দ্রেও নিজস্ব শোরুম হয়েছে। অয়ন এখন আর সাইকেল চালায় না সাদা রঙের একটা SUV নিয়ে। ও যখন গ্রামের মেঠো রাস্তা দিয়ে ধুলো উড়িয়ে যায়, পুরনো মানুষগুলো অবাক হয়ে তাকিয়ে থাকে, ভাবে এই কি সেই অয়ন যার ঘর পুড়ে ছাই হয়ে গিয়েছিল, যার ছেঁড়া চটির তলায় রক্ত জমত। কিন্তু অয়নের এই বাহ্যিক জৌলুসের গভীরে এক নিভৃত শান্ত দ্বীপ আছে। ও আজও অবিবাহিত। মা বারবার বলতেন, অয়ন, এবার তো কেউ আসুক এই শূন্য বাড়িতে। অয়ন শুধু হাসতো, এড়িয়ে যেত। ওর কাছে সাফল্য মানে এখন আর শুধু টাকা নয়, সাফল্য মানে হলো রিমির উজ্জ্বল ভবিষ্যৎ। রিমির বিয়ে ঠিক হয়েছে এক স্কুল শিক্ষকের সঙ্গে। ছেলেটি সাধারণ, কিন্তু তার চোখে সেই স্বপ্ন আছে যা একদিন অয়নের চোখে ছিল। বিয়ের আসর বসেছে অয়নদের নতুন বাড়ির বিশাল উঠোনে। সানাইয়ের ভৈরবী সুরে বাতাস মন্থর হয়ে আছে। বিয়ের ভিড়ের মধ্যে অয়ন তদারকি করছিল। হঠাৎ গেটের সামনে একটা দামি গাড়ি এসে থামলো। গাড়ি থেকে নামলো এক বৃদ্ধা আর তার সঙ্গে এক তরুণী। অয়ন চিনতে পারলো পায়েলের মা, কিন্তু পায়েল কোথায়? অয়ন এগিয়ে গিয়ে পায়েলের মায়ের পা ছুঁয়ে প্রণাম করলো। বৃদ্ধার চোখে জল। তিনি অয়নের মাথায় হাত দিয়ে বললেন, বেঁচে থাকো বাবা। তুমি আজ যেখানে পৌঁছেছো আমি জানতাম তুমি এটা পারবে। অয়ন মৃদু স্বরে জিজ্ঞেস করলো, পায়েল আসেনি কাকিমা? পায়েলের মা একটা দীর্ঘশ্বাস ফেলে ম্লান হাসলেন। পায়েল এখন অনেক দূরে রে অয়ন। অনিমেষের সঙ্গে ওর ডিভোর্স হয়ে গেছে গত বছর। অনিমেষের পরকীয়ার অত্যাচার ও আর সইতে পারেনি। এখনও শান্তিনিকেতনে একটা ছোট আশ্রম স্কুলে পড়ায়। ও নিজে এলো না, বলল অয়ন আজ যে সম্মানের জায়গায় আছে সেখানে আমার এই কলঙ্কিত ছায়া না পড়াই ভালো। অয়নের বুকের ভেতরটা হঠাৎ যেন এক পুরনো ব্যথায় মোচড় দিয়ে উঠল। পায়েল আজ একা। যে আশ্রয়ের খোঁজে ও অয়নকে ছেড়েছিল, সেই আশ্রয় ওকে মাঝপথে ফেলে চলে গেল। পায়েলের মা অয়নের হাতে একটা ছোট্ট প্যাকেট ধরিয়ে দিলেন। পায়েল পাঠিয়েছে, বলেছে এটা যেন তোর হাতে দিই। সব উৎসব থেমে যাওয়ার পর রিমি যখন বিদায় নিয়ে শ্বশুরবাড়ি চলে গেল, অয়ন একাকী বারান্দায় বসলো। ও প্যাকেটটা খুললো। ভেতরে একটা সাদা রুমাল, তাতে সুতোর কাজে বোনা একটা কৃষ্ণচূড়া গাছ, আর সে পুরনো নীল টিপের পাতাটা যা পায়েল ফেলে দেয়নি।
সাথে একটা ছোট্ট চিরকুট। অয়ন, আজ তুমি এক বিরাট বটগাছ, যার নিচে অনেক মানুষ আশ্রয় পেয়েছে। আমি হয়তো সে আশ্রয়ের যোগ্য ছিলাম না। জীবনের দীর্ঘ পথে আমরা দুজনেই জিতেছি, আবার দুজনেই হেরেছি। তুমি জিতেছো তোমার লক্ষ্যে, আমি হেরেছি আমার পছন্দে। ভালো থেকো একাকিত্বের এই বিশাল আকাশে। অয়ন অনেকক্ষণ রুমালটার দিকে তাকিয়ে রইল। ওর মনে পড়ল সেই দাহ্য বিকেলের কথা, সেই ছেঁড়া চটি আর গঙ্গার ঘাটের অপমান। আজ ওর কাছে সব আছে, শুধু সেই কিশোরী পায়েল নেই যে ওর অভাবের দিনে ওর পাশে বসে স্বপ্ন দেখত। পরদিন ভোরে অয়ন কাউকে কিছু না বলে গাড়ি নিয়ে বেরিয়ে পড়ল। গন্তব্য শান্তিনিকেতন। ও কি পায়েলকে ফিরিয়ে আনতে যাচ্ছে? না, হয়তো না। পায়েল এখন তার নিজের যুদ্ধের সেনাপতি, কিন্তু অয়ন চায় পায়েলকে একবার বলতে যে ক্ষমা নয়, কৃতজ্ঞতা। কারণ পায়েলের ছেড়ে যাওয়াটাই অয়নকে আজ অয়ন তৈরি করেছে। যখন অয়নের গাড়ি ছুটছিল তখন দিগন্তে সূর্য উঠছে, এক নতুন ভোর। অয়ন অনুভব করলো মানুষের জীবনটা কোনো পূর্ণতা বা অপূর্ণতার গল্প নয়। জীবন হলো স্রেফ একটা চলার পথ, যেখানে ক্ষতগুলো থাকে কিন্তু ব্যথাটা আর থাকে না। অয়ন গাড়ি জানলা দিয়ে বাইরে হাত বাড়িয়ে দিল। বাতাসের সেই চিরচেনা সোদা গন্ধ ওকে স্বাগত জানাচ্ছে। ও মনে মনে হাসলো। আজও নিঃস্ব নয়, আজ ও এক সম্পূর্ণ মানুষ, যে নিজের ধ্বংসস্তূপ থেকে নিজেকে গড়ে তুলেছে। গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, আর ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।